Was it the assessment of the intelligence community that there was an imminent nuclear threat posed by the Iranian regime? The intelligence community assessed that Iran maintained the intention to rebuild and to continue to grow their nuclear enrichment capability. Was it the assessment of the intelligence community that there was a, quote, imminent nuclear threat posed by the Iranian regime, yes or no? Senator, the only person who can determine what is and is not an imminent threat is the president. False. This is the worldwide threats hearing where you present to Congress national intelligence, timely, objective, and independent of political considerations. You've stated today that the intelligence community's assessment is that Iran's nuclear enrichment program was obliterated and that, quote, there had been no efforts since then to try to rebuild their enrichment capability. Was it the intelligence community's assessment that nevertheless, despite this obliteration, there was a, quote, imminent nuclear threat posed by the Iranian regime? Yes or no? It is not the intelligence community's responsibility to determine what is and is not an imminent threat. Okay. That is up to the president here's the problem. Based on a volume no, of information it is precisely that he receives. কার কথা শোনালাম বলুন তো? ঠিকই ধরেছেন, আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন ইরান ছিল ইমিনেন্ট থ্রেট, অর্থাৎ এমন এক বিপদ যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। এই যুক্তিতেই 2025 সালের জুনে শুরু হয় ব্যাপক সামরিক হামলা, আকাশপথে বোমা বর্ষণ, মিসাইল হামলা এবং একের পর এক স্ট্র্যাটেজিক টার্গেট ধ্বংস। সবকিছুই একটাই বার্তা দিতে চেয়েছিল, আমেরিকা তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেবে না। কিন্তু এখন যে তথ্য সামনে আসছে তা এই পুরো ন্যারেটিভকে নড়বড়ে করে দিচ্ছে। আমেরিকার গোয়েন্দা মহলের মূল্যায়ন বলছে ইরান সেই ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প পুনর্গঠনের কোনো চেষ্টা করেনি। অর্থাৎ যে তাৎক্ষণিক হুমকির কথা বলে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই এখন সন্দেহের কেন্দ্রে। এই তথ্য সামনে আনেন তুলসি গ্যাবার্ড। ইউএসএস সেনেটের সামনে দেওয়া লিখিত সাক্ষ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন অপারেশন মিডনাইট হ্যামারের পর ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় এবং তারপর থেকে পুনর্গঠনের কোনো প্রমাণ নেই। মানে ইরান যে আবার এনরিচ করার চেষ্টা করছে তার কোনো প্রমাণ নেই। শুনুন ইউএসের স্পাই চিফ তুলসি গ্যাবার্ডের বিবেকের তাড়নায় সেই বিস্ফোরক স্বীকারোক্তি শোনাবো আপনাদের। Was it the assessment of the intelligence community that there was an imminent nuclear threat posed by the Iranian regime? The intelligence community assessed that Iran maintained the intention to rebuild and to continue to grow their nuclear enrichment capability. Was it the এই একটি বাক্যই পুরো যুদ্ধের যুক্তিকে প্রশ্নবিদ্ধ করে দেয়। কারণ যদি হুমকি না থাকে তাহলে যুদ্ধ কেন? এখানেই ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের সংঘর্ষ স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তিনি দাবি করেন ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, অন্যদিকে আবার বলেন তেহরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই দ্বৈত অবস্থান কি কেবল রাজনৈতিক কৌশল নাকি ইচ্ছাকৃতভাবে ভয়ের পরিবেশ তৈরি করা? এই দ্বন্দ্বের মধ্যেই লুকিয়ে আছে আসল প্রশ্ন। আরও বিস্ফোরক হয়ে ওঠে পরিস্থিতি যখন গ্যাবার্ডের এক ঘনিষ্ঠ সহকারী পদত্যাগ করে জানিয়ে দেন ইমিনেন্ট থ্রেট বলে কিছু ছিল না। তার অভিযোগ প্রশাসন বিভ্রান্ত হয়েছিল, মিত্রশক্তি এবং মিডিয়ার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অভিযোগ সরাসরি আঙুল তুলছে ক্ষমতার কেন্দ্রের দিকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুদ্ধের আগে ভয় তৈরি করা নতুন কিছু নয়, বিশেষ করে আমেরিকার জন্য তো এটা একেবারেই নতুন নয়। ইরাক যুদ্ধের সময়ও একইভাবে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের যুক্তি সামনে আনা হয়েছিল, পরে জানা যায় সেই তথ্য ছিল ভুল। আজকের ঘটনাও যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি। কিন্তু এখানে পার্থক্য হলো বিশ্ব এখন অনেক বেশি সংযুক্ত, অনেক বেশি সংবেদনশীল। একটি ভুল সিদ্ধান্তের প্রভাব এখন অনেক দ্রুত এবং অনেক গভীর। এই যুদ্ধের মানবিক দিকটাও কম ভয়াবহ নয়। হামলায় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় আঘাত লাগে। দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনাও সামনে আসে। এই ধরনের আঘাত একটি দেশের রাজনৈতিক কাঠামোকে নাড়া দেয়, কিন্তু একই সঙ্গে প্রতিশোধের আগুনও জ্বালিয়ে দেয়। এর জেরে সংঘাত থেমে যায় না, বরং আরো জটিল হয়ে উঠেছে। গ্যাবার্ড তার রিপোর্টে বলেছেন ইরানের শাসন ব্যবস্থা এখনো টিকে আছে, যদিও তা দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ যুদ্ধ তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং একটি ক্ষতবিক্ষত কিন্তু জীবিত রাষ্ট্র তৈরি করেছে, যা ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। এটাই সবচেয়ে বড় বিপদ,
কারণ ইতিহাস বলে যখন একটি রাষ্ট্রকে কোণঠাসা করা হয় তখন সে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রতিরক্ষা শক্তি বাড়ানোই তার প্রথম লক্ষ্য হয়ে দাঁড়ায়। গ্যাবার্ড সতর্ক করেছেন, ইরান ভবিষ্যতে তাদের মিসাইল ও ড্রোন পুনর্গঠনের চেষ্টা করবে, মানে ড্রোন ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করবে। অর্থাৎ এই যুদ্ধ কোনো সমাপ্তি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা। এখানে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন আরো তীব্র হয়। তিনি কি সত্যি আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন, নাকি তিনি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন যে আমেরিকা এখনো বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক শক্তি? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। শুনুন ইউএসের স্পাই চিফ তুলসি গ্যাবার্ডের বিস্ফোরক স্বীকারোক্তি। শুনুন। Of the intelligence community that there was a, quote, imminent nuclear threat posed by the Iranian regime, yes or no? Senator, the only person who can determine what is and is not an imminent threat is the president. False. And This he is the made that worldwide. This is the determination. worldwide threats hearing where you present to Congress national intelligence, timely, objective, and independent of political considerations. You've stated today that the intelligence community's assessment is that Iran's nuclear enrichment program was obliterated, and that, quote, there had been no efforts since then to try to rebuild their enrichment capability. Was it the intelligence community's assessment that nevertheless, despite this obliteration, there was a, quote, imminent nuclear threat posed by the Iranian regime? Yes or no? It is not the intelligence community's responsibility to determine what is and is not an imminent threat. Okay. That is up to the Here's president the problem. based on a volume No, of it is information precisely that he receives. It is একটি বিষয় স্পষ্ট, তথ্য এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে ফারাক ছিল, আর সেই ফারাকই সবচেয়ে বিপজ্জনক। যখন একটি দেশ যুদ্ধের সিদ্ধান্ত নেয় তখন সেটি শুধু সামরিক পদক্ষেপ নয়, এটি একটি নৈতিক অবস্থানও। সেই সিদ্ধান্তের পেছনে যদি অর্ধসত্য বা অতিরঞ্জিত তথ্য থাকে তাহলে তার পরিণতি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে, এমনকি গোটা বিশ্বে। এই মুহূর্তে সেই পরিস্থিতি গোটা বিশ্ব কিন্তু সাফার করছে। আমেরিকার একমাত্র এই একটা মিসকনসেপশন, তার জন্য সারা বিশ্ব এখন ভুগছে। কয়েকদিন আগেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে প্রশ্ন করা হয়েছিল যে এই যুদ্ধ করার নেপথ্যে কোনো রকম তথ্য প্রমাণ কি ছিল যে ইরান সত্যি সত্যি নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে বা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার জন্য কাজ করছে, এরকম কি কোনো তথ্য আক্ষরিক অর্থে ছিল বা সত্যিকারের ছিল? তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যারোলিন লেভিট বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ফিলিং বা তিনি ফিল করেছিলেন যে ইরান এরকম একটা আক্রমণ করতে পারে। পাল্টা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকা ইরানের বিরুদ্ধে ওয়ার ঘোষণা করে দিল, যুদ্ধে চলে গেল শুধুমাত্র প্রেসিডেন্টের একটা ফিলিংয়ের জন্য। অর্থাৎ পরিস্থিতি যা, তাতে করে সারা বিশ্বে আমেরিকা কিন্তু চাপে পড়ে যাচ্ছে। অন্তত তুলসি গ্যাবার্ডের এই বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।